তো নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আর এই ভিডিওটা আমাদের ঘর বা বাড়ি যাই বলো, তো আমাদের ওই ঘরকে কেন্দ্র করে আমাদের ঘরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা, সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যা যা হয়েছে আর কি, সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করব। জানি না তোমরা কি বলবে, এটা তোমাদের কি মনে হবে, এটা কুসংস্কার বা কি বলবো, গ্রাম্য চিন্তাধারা, বা তোমাদের এটা মনে হতে পারে যে আমি বানিয়ে বানিয়ে বলছি, তবে পুরোটাই সত্যি ঘটনা। তোমরা যদি একটু শোনো বুঝতে পারবে কি বলতে চাইছি। তো আগে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের বাড়ির চারধারটা পুরোটা ঘোরাবো, মানে দেখাবো আর কি। তো তোমরা দেখবে যে আমাদের ঘরের পজিশান কীরকম, আর আমাদের ঘরের চারপাশে কটা ঘর আছে বা কীরকম পজিশানে আমাদের ঘরটা রয়েছে, সবটা তোমাদেরকে দেখাবো। আর এইগুলো দেখালে তবেই বুঝতে পারবে আমাদের ঘরে ঘটে যাওয়া ঘটনাগুলো কীরকম মানে ঘটছে, বা কতটা সত্যি এটা তোমরা বুঝতে পারবে। জানি এগুলো তোমাদের শুনে কোনো লাভ নেই, কিন্তু তাও আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আর এটা তো আমার মনে হয় যে ভৌতিক ঘটনা, তো যেহেতু ভূতকে তো আমরা সবাই ভয় পাই, এবার কেউ কেউ বিশ্বাস করে আর কেউ করে না। তবে আমি ছোটো থেকে তো ভূতের গল্প আমরা প্রত্যেকেই শুনেছি, আমিও শুনেছি। এবার মনে মনে তো একটা আতঙ্ক থাকেই। কখনো কখনো আবার মনে হয় যে স্কুলে পড়েছি যে ভূত বলে কিছু হয় না। আবার কোথাও কোথাও ধর্মগ্রন্থ যদি দেখি, সেখানে বলে হ্যাঁ আত্মা আছে, এরকম তারা দুষ্টু আত্মা ভালো আত্মা এরকম সব থাকে। তো যাই হোক, এরকম কিছু সম্মুখীন হব ভাবতে পারিনি। তো আজকে তোমাদেরকে সেটাই বলবো, আমাদের ঘরে ঘটে যাওয়া কিছু ঘটনা, বা তোমরা বলতে পারো ভৌতিক ঘটনা। তো সেই সমস্ত নিয়ে বলার আগে তোমাদেরকে আমাদের ঘরের চারধারটা একটু দেখিয়ে দিই, আর তোমরা দেখো, তারপর ঘটনাটা পুরোটা বলবো। তো তোমরা শুনে কমেন্ট করবে অবশ্যই, যদি মনে হয় যে না এটা আমার ভুল ধারণা, বা আমরা এটা নিয়ে বেশি আমাদের ভাবা উচিত না, বা এটা কিছুই না, ব্যাপারটা সাধারণ একটা ব্যাপার সবারই হয়ে থাকে, সেটা তোমরা বলতে পারো আমাকে কমেন্টের মাধ্যমে, অবশ্যই আমি শুনবো। তার আগে চলো তোমাদের এখন যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে থেকে মানে সামনের দিকের অংশ। এটা বাড়ির একবারে সামনের গেটের দিকে এরকমই লাগে। আর এখন দেখো গেটের ভেতর দিয়ে আমি বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি। বাইরে কিছু বস্তা দেখলে, আর ওগুলো হচ্ছে পাথরের বস্তা, ঘর হওয়ার সময় কেনা হয়েছিল, ওগুলো বেঁচে গেছে, রেখে দিয়েছি। তো আমি এখন গেটটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাইরে এখন কেউ বেরোনোর নেই, আর বাইরে থেকে বাড়িতে ঢোকার মতো কেউ নেই, তাই গেটটা সবসময় লাগানোই থাকে। আর এই যে দেখো বাউন্ডারি ঘেরা, পাঁচিলটা দেখো স্যাঁতলা পড়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমাদের বাড়িটা পুরোটাই মানে চারিদিক দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা। আর এইগুলো হচ্ছে বালি, এখানে রাখা আছে। ঘরে দেখালাম, এই হচ্ছে আমাদের ঘর, নতুন ঘর। আর এই দিকটা করে এখনও ওদের সঙ্গে একটু প্রবলেম আছে বলে, তো এই দিকটা ঘেরা হয়নি এখনও। আর এটা হচ্ছে বাথরুম, কমপ্লিট হয়নি। দেখো ওই দিকেও একটা বাথরুম আছে। চলো সামনের দিক দিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে আমি ঘরের মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এইটা একটা রুম দেখো, এখনও কমপ্লিট হয়নি, মশলা মেখেছিল বলে এটা মেঝে মতো হয়ে গেছে। আর ঠিক তার পাশেও আর একটা রুম আছে, এই কিছু হয়নি, এখানে পাথর ফাথর সব বেঁচে গেছিলো, সেইগুলোই রাখা আছে। আর একটা খাঁচা আছে পাখির, আর একটা পায়রা থাকে এর ভেতরে। এখনও কিছুই হয়নি কমপ্লিট। এদিকে বালি রাখা আছে, দুটো ঘর। আর একটু আগে যেখান থেকে আমি ভিডিও বানাচ্ছিলাম, এটা হচ্ছে সেই ঘর। এই ঘরটায় ঠাকুর থাকে, আর আমি থাকি, আর মা শোয় ওপরে, আমি নিচে শুই এখানে। তো এই যে ঠাকুর দেখে না, এই ঘরটা এরকম অবস্থায় আছে, মানে কোনোটাই এখনও কমপ্লিট হয়নি। আর এইটা হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্ক, যেখান থেকে ঢুকলাম, এই যেখান থেকে ঢুকলাম মেন গেটটা দেখা যাচ্ছে, ঢুকে এই যে সেফটি ট্যাঙ্ক, আর একটা বাথরুম, এখানে একটা বাথরুম, আর ওই দিক দিয়ে একটা দেখিয়েছিলাম, এই যে বাথরুম। আর এই দিকটা করে এখনও ঘেরা আমাদের হয়নি, এদের সঙ্গে একটু মানে জায়গায় জায়গায় একটু সমস্যা আছে। তো যাই হোক, ওই সব কথা এখন যাব না, তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে মানে আমরা হিন্দু, এবার এইটা এই ভাঙা চালটা হচ্ছে একটা মুসলিমদের কারখানা, এটা এই ভাঙা চালটা, এটা অনেকটা দূর পর্যন্ত আছে। তো ক্যামেরা বন্ধ করবো না, নাহলে বুঝতে পারবে না তোমরা বন্ধ করে দিলে যে আমাদের ঘরটা কীরকম আর কী কী ঘটনা ঘটছে আমাদের ঘরেতে, পুরোটাই দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ঘর থেকে মানে পেছন দিকে একটু জায়গা আছে আমাদের ঘরের, সেই জন্য এখানে একটা গেট রাখা হয়েছে, এই যে বড় একটা 4 ফুট না, এটা 5 ফুটের গেট। তো এখানে কল আছে। এইটা হচ্ছে আমাদের বাথরুম। আর এই দিকটা ওই বললাম মুসলিমদের একটু মানে জমি আছে, আমরা হিন্দু, আমি কোনো জাতকে ছোট করছি না, কোনো জাতপাত নিয়ে কোনো রকম খারাপ কথা বলতেও চাইছি না কাউকে নিয়ে আমি কোনো রকম বাজে মন্তব্য করতেও চাই না। তো যাই হোক দেখো,
এই দিকটাই যা, এই দিকটা এতটা স্পেস আছে আমাদের, ওদের দেওয়াল থেকে আমাদের দেওয়াল মোটামুটি এখানে 4 ফুট ছাড় আছে। আর এইটা হচ্ছে আমাদের সেই যে দেখালাম ফার্স্ট ওই দিক থেকে বাউন্ডারি ঘেরা, এই বাউন্ডারিটা এইভাবে গেছে আমাদের, কত দূর গেছে তোমাদেরকে দেখাই। ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই নারকেল গাছ পর্যন্ত আমাদের সীমানা, মানে জমির সীমানা আমাদের, আর ততটাই আমাদের বাউন্ডারি দিয়ে ঘেরা। এই যে যত যাব পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। তো এইদিকে সেই আগে আমাদের টিনের চালের ঘর ছিল, তো ঘর ঢালাই হওয়ার সঙ্গে এই টিনগুলো বেরিয়েছিল, তো এই টিনগুলো আমরা এইখানে রেখে দিয়েছি এই যে নারকেল গাছের গোড়ায়। এই নারকেল গাছ পর্যন্ত আমাদের শেষ সীমানা, আর জমি নেই। আর এই বাগান এই দিকটা একটু ফাঁকা জায়গা বলে আমি গাছ বসাতে যেহেতু ভালোবাসি, দেখো তোমরা লেবু গাছ, আম গাছ, তারপরে ফুল গাছ সব কিছু আমি লাগিয়ে জঙ্গল করে রেখে দিয়েছি। তুলসী গাছ আছে, ফুলের গাছ আছে, বিভিন্ন রকমের ছোটো ছোটো আমের চারা নিয়ে এসে অনেক লাগিয়েছি। আর এই যে কারখানাটা রয়েছে, এই কারখানাটার এইটা সীমানা দেখো, আমাদেরও ওদেরও যা সীমানা আমাদেরও সেখানে নারকেল গাছের গোড়া পর্যন্ত। এই যে নারকেল গাছ, এইটা হচ্ছে কারখানাটা। এখানে দড়ি তৈরি হয়, রশি বা দড়ি, ওই পাটের দড়ি, এখন তো আর পাটের দড়ি হয় না, ওই প্লাস্টিকের দড়িগুলো তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের ঘর, দেখো এই বেশ কিছুদিন আগে হয়েছে আর কি। এইটা এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে আমাদের একটুখানি ঘরের মানে ভেতরে একটুখানি জমি ঘরের পেছন দিকে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, এই যে দেখো, মানে আমাদের ঘরের পেছন দিকে যে জায়গা রয়েছে, এই জায়গার এই পাশে এই ঘরটা রয়েছে। আর ওই দিকে একটা ঘর আছে, এই যে দুটো। আর নারকেল গাছের ওই ধারে যেগুলো আছে ওগুলো ছাদ থেকে দেখাবো তোমাদেরকে, চলো ছাদে যাই। তার আগে ছাদেই যাই, ছাদ থেকে দেখালে আরও সুবিধা হবে, নাকি এই পাঁচিলটা উঠে তোমাদেরকে একবার দেখাবো পুরো জায়গাটা। পাঁচিলটা উঠে একবার দেখাই, দাঁড়াও। তো আমি দেখো পাঁচিলে উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ পাঁচিল আমাদের যাচ্ছে, এইটুখানি আমাদের জায়গা। আর এই হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। এই দিক দিয়ে একটা ট্রেন গেছে, এটা আমাদের নারকেল গাছ। আর এই যে ঘর, আর এই যে বাঁশের যে এই কাঠামোগুলো করা আছে দেখতে পাচ্ছ, আমাদের যখন ঘর হয়েছিল তো এখানে আমরা তাঁবু খাটিয়ে থাকতাম, কারণ আমাদের ঘর ভেঙে দিয়েছিল, টিনের চালের ঘর ছিল। তো আমরা আপাতত এই যে পাঁচগুলো এখনও লাগানো আছে, ভাঙা হয়নি আর কি। তো এইখানেই তাঁবুটা আমরা খাটিয়েছিলাম। তো গল্পটা তোমাদেরকে বলবো কি এটা সত্যি ঘটনা তোমাদেরকে বলবো। আর ওই হচ্ছে কারখানাটাই পাশে মুসলিমদের যে কারখানা, এখানে দড়ি ফড়ি তৈরি হয় সেইটা। চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমাদের সীমানা বাউন্ডারি সব দেখিয়ে দিই, পুরোটা তোমাদেরকে দেখাই। পড়ে আমার তো এই দিকটা আবার যাই, অনেক কষ্টে এই দিক দিয়ে এলাম, পড়ে আবার ভয় লাগছিল প্রচণ্ড। এই যে দেখো আমাদের বাউন্ডারি, এই পাঁচিলটা আমাদের বাউন্ডারি। এই যে আমাদের পাঁচিলে সব মালপত্র রেখে দিয়েছে, এইটা বাউন্ডারি আমাদের বাড়ির। বিড়ালটা দেখো আমাদের শুয়ে আছে ঘরে। চলো তোমাদেরকে আমি এখন এই ঘরের ভেতর দিয়ে বেরাই, হ্যাঁ এইখান দিয়ে ঝাঁ মারবো। ওইখান থেকে নেমে এখন ঘরের ভেতরে ঢুকলাম, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে দিয়ে উঠে আমাদেরকে সবটা দেখাই। এই যে সেই ভাঙা কারখানাটা কী অবস্থা দেখো, এটা মুসলিমদের দড়ি তৈরি হয়, ভেতরে সব দড়ির সরঞ্জাম আছে। হ্যাঁ আমাদের এটা হচ্ছে ছাদ, বাড়ির ছাদ। আর ওপর থেকে দেখো আমাদের জমিটা, এই যে কলতলা, বাথরুম, আর এই বাঁশের স্ট্রাকচার, আর এই হচ্ছে নারকেল গাছ। আর এই যে মুসলিমদের জমি, কারা সব তাস ফাস খেলছে ভেতরে। এইদিকে এর ভেতরে সব রশি তৈরি হয়, এখানে টোটো জমা থাকে, পার্কিং থাকে, টোটো একটা আছে। তো অত দূর যাবো না, কলা গাছ পর্যন্ত আমাদের সীমানা, আর এদিকে এই যে জবা গাছ পর্যন্ত, আর ওইদিকে নারকেল গাছ। এই হচ্ছে আমাদের পুরো ছাদটা। তো মা এখানে সব বাসনপত্র রেখে দিয়েছে, এই একটা পায়রা। আর এই যে তোমাদেরকে ছাদের সামনে থেকে বাইরে এই দিকটা দেখিয়ে দিই, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, যেখান থেকে ভিডিও করছিলাম।
আর এইটা হচ্ছে সীমানাটা। এই দিকটা দেখো, এই দিকটা পুরোটাই মুসলিম পাড়া। এই যে এইগুলো পুরোটাই মুসলিম পাড়া। এই দু ঘর আছে, এই যে এদের এইটা টালির চালটা, এই যাদের আছে এটা এর মা থাকে, যে বুড়িটা যে যাচ্ছিল ওর। তো এখান থেকে ওরা ড্রেন বার করতে চায়, সেই জন্য ঝামেলা আছে। তো যেটা বলা ছিল তো তোমাদেরকে পুরোটা দেখালাম। তো এবার যেটা বলার ছিল সেটাই বলবো তোমাদেরকে। তো আমাদের এই যে ঘরটা দেখলে তোমরা, এই ঘরটা এখন যে আছে, আগে এখানে একটা টিনের চালের ঘর ছিল এই জায়গাটায়, দু কামরা ঠিক এই মাঝ বরাবর ছিল এইখানটা করে। আর ওই দিকটা পুরোটাই ফাঁকা ছিল। আর এই যে আমাদের এখনও দেওয়ালটা রয়েছে, ওরা নিয়ে নিয়েছে। এটা আমাদের ঘরের দেওয়াল ছিল, এদের সঙ্গে ঝামেলা পেরে উঠতে পারিনি, আমরা ছেড়ে দিয়েছি। ঘরের দেওয়াল ভাঙা দেখো। তো এইখানে আমাদের একটা টিনের চালের ঘর ছিল। তো এরকমভাবেই আমাদের জীবনটা কাটছিল। খুব আমরা মানে বর্ষাকালে খুব কষ্ট পেতাম, খুব অসহায়, মানে কি বলবো, সরকার থেকে অনেকবার অ্যাপ্লাই করেছি, তো ঘর এসেও মানে দেয়নি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে পাইনি আর কি। তো শেষ পর্যন্ত আমরা কষ্টসৃষ্ট করছিলাম যে একটা ঘর বানাবো। তো আর এদের ঘরটা আমাদের আগেই তৈরি হয়েছিল। এই ঘরটা দেখতে পাচ্ছি, এই যে টিনের চালের ঘরটা, এটা অনেক আগেই তৈরি হয়েছে। এদেরও টালির চাল ছিল, এরা সেই ঘরের কোণগুলোকে এই যে কেটে এইখান দিয়ে পিলিয়ার বার করে ঢালাই দিয়ে দিয়েছে। এরা ঢালাই আগে দিয়েছে, আর আমাদের ঘরের প্রতিবেশী এই যে এরা ঢালাইটা আগে দিয়েছে আর এটা দিয়েছে। আর আমাদের ছিল টিনের চালের ঘর। তো 3 মাস আগে আমাদের যখন এই ঘরটা তৈরি হয়, হঠাৎ করে কি করব, আমরা কোথায় যাব, তো সেই জন্য এই যে এইখানটা আমাদের একটা তাঁবু তৈরি করি। আমরা 2 ভাই, আমার একটা ভাই আছে আর আমি, আর আমার মা আর বাবা, আর কেউ ছিল না আমাদের। তো আমার মা, বাবা, আমার ভাই, আমি, ব্যাস 4 জন। তো এখানে আমরা 2 ভাইয়ে শোবো। আর আমার বাবা একটা কারখানার দায়িত্ব নিয়ে আছে, তো ওই কারখানায় বাবা রাত্রিরে শুতে যায়। এবার সেই জন্য মা বললো যে তোরা 2 ভাইয়ে নয়, আমিও শোবো এইখানে তাঁবু খাটিয়ে এই জায়গাটাতে। এই জায়গা এখনও সব মালপত্র রয়েছে আমাদের, দেখো এই যে ডিপে পিপে সব কৌটো সব কিছুই রাখা আছে। তো এবার এখানে এই শোবার সময় প্রথম দিন যখন আমরা মানে ঘর ভেঙেছে, এবার এখানে আমরা তাঁবুটা করেছি শোবো বলে রাতের বেলা এসেছি। আমার মায়ের অনেক দিন আগে জায়গাটা কেনার পরই হঠাৎ করে একদিন শরীর খারাপ করে গেছিলো। তো ডক্টর দেখালাম, একদিনের শরীর খারাপ, বললো পেটে পাথর হয়েছে। তো যাই হোক, আমি একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে ভর্তি করি, সেখান থেকে মাকে সুস্থ করে নিয়ে আসি। 2 বছর হয়ে যায় জায়গা কেনা হয়েছে, আর কেনা মাত্রই মায়ের শরীর খারাপ হয়। তারপর থেকে আর জায়গাটা নিয়ে অত ভাবিনি যে কেন শরীর খারাপ হলো। আমরা ভাবলাম যে শরীর খারাপ তো সবারই হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে ওই সব নিয়ে আমরা কোনো কিছু ভাবিনি যে কেন হলো, কী কারণে হলো, জায়গাটা কিনে হলো নাকি, এই ধরনের চিন্তা মাথায় আসেনি। কিন্তু যখন 3 মাস আগে আমাদের ঘরটা চালু করি, তখন চালু করার পর আমাদের সবে গর্ত ফর্ত খুলেছে এই জায়গার মধ্যে। এই যে এই রডগুলো লাগাবে বলে গর্ত খুলেছে, গর্ত খুলে গাড্ডা ফাড্ডা খুলে রেখে দিয়েছে, আর রড ফট কিনেছে। আর তারই মধ্যে এখানে আমরা রাত্রে শুতে এসেছি। এবার মাকে বললাম, মা তোমার তো শরীর খারাপ, তোমাকে শুতে হবে না, আমরা 2 ভাই শোবো। তো প্রথম দিনকে এইখানে 3টে বেড পেটেছিলাম। এই যে এখন একটা টিন লাগানো আছে, তো এইখানে একটা, এই মাঝখানে একটা, আর ওই বক্স, এই যে এইখানটা একটা, 3টে। মানে এই যে স্ট্রাকচারটা দেখছো, স্ট্রাকচারটা অনেকটা মা খুলে ফেলেছে, বাঁশের যে এগুলো রয়েছে। তো এইখানে 3টে স্ট্রাকচার আমরা করেছিলাম, মানে 3টে না, এরকম লম্বা তাঁবু দিয়ে করেছিলাম, কালো তাঁবু, এটা সরকার থেকে আমাদের দিয়েছিল বৃষ্টি হতো বলে। আর এইখানে শুয়েছি প্রথম দিনকে। হঠাৎ করে রাত্রির যখন 12টা-1টা বাজে, আমি সাইডে শুয়েছিলাম, ওই যে লেবু গাছটা দেখতে পাচ্ছি, এই যে লেবু গাছটা, এই লেবু গাছটার গায়ে আমি শুয়েছিলাম, আর ভাই শুয়েছিল এই টিনটার গাছটা, আর মাঝখানটা ছিল ফাঁকা এই জায়গাটা, আর আমি ছিলাম এই লেবু গাছটার কাছে একদম সাইডে। আর ওখানটায় ছিল পর্দার মানে দেওয়াল যেটা হয় আর কি, পর্দা দিয়ে ঘেরা। হঠাৎ করে রাত্রির 12টা-1টা যখন বাজে, একটা নিঃশ্বাসের শব্দ আসে, মানে কেউ যেন একটা জোরে নিঃশ্বাস নিচ্ছে। এবার আমাদের বাড়িটা তোমাদেরকে পুরোটাই দেখালাম যে বাউন্ডারি ঘেরা, এমনই ঘেরা, এমনই পজিশান কি কুকুর ঢোকে না, বেড়ালটা ঢোকে, কুকুর ঢোকে না, আর ফার্ম বেড়ালগুলো ঢোকে। আর শিয়াল টিয়াল আমাদের এদিকে নেই, কারণ দেখতে পাবে আমাদের এদিকে কোথাও জঙ্গল টঙ্গল নেই, পুরোটাই একটু শহরের মতো। আর তাও হয়তো আসতেও পারে, আমার সেরকম কোনো ধারণা নেই। তো রাত্রির 1টার সময় হঠাৎ করে এইখানটা করে একটা শব্দ আওয়াজ পেলাম, যে কিরকম একটা নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। এবার আমি 2-3 বার শুনলাম, শোনার পর বিছানা উঠে গেছি। উঠে গিয়ে প্রথমে তোমার গলা আওয়াজ করলাম, তারপরে চৌকিটা ঠুকলাম, যেহেতু চৌকি পাতা ছিল, পায়ে করে ঠুকলাম, হাতে করে আওয়াজ করলাম, যাতে যে মানে নিঃশ্বাস নিচ্ছে সে যদি বেরিয়ে যায় তো ভালোই হবে। তো এই ভেবে আমি 2-3 বার ঠোকার পরেও, আওয়াজ করার পরেও দেখলাম সেই আওয়াজটা যাচ্ছে না। তো
তখন আমার ভয় ভয় লাগছে একটু। তখন আমি ভাইকে বললাম, ভাই যেহেতু একটু দূরে শুয়েছিল এইখানটা করে, তো ভাইকে বললাম, ভাই এদিকে আয়। ভাই এলো, আমি আস্তে আস্তে বললাম, ভাই শোন কীরকম একটা আওয়াজ হচ্ছে। এবার ভাই বলল কই, বলে ভাই একবার জাস্ট শুনতে পেয়েছে, তারপর আর আওয়াজ আসেনি। তো আমার ভয় ভয় লাগছে বলে ভাই বললো ঠিক আছে সর, আমি তোর সঙ্গে শোবো। তখন শীতকাল ছিল, আজ থেকে 5-6 মাস আগে শীত ছিল, আর এখন তো তোমার চলছে সেপ্টেম্বর মাস। এবার ভাই আমার সাথে একই আমরা চাদরের মধ্যে শুয়ে গেলাম। এবার শোয়ার পরে সকাল হলো, একটা দিন আমরা রাত কাটালাম এখানে। পরের দিন মাকে বললাম এই ঘটনা ঘটেছে। তারই মধ্যে হঠাৎ করে তারপরের দিন ভাই একদিন সন্ধেবেলা কিরম তারা মানে সন্ধেবেলা একটু শরীরটা খারাপ লাগছিল। তো সকালবেলা ঘুম থেকে আর উঠছে না। এবার ঘুম থেকে না ওঠার জন্য মা ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কী হয়েছে? ও বলছে আমার জ্বর আসছে, শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল হয়েছে। এবার তারপর মা ওকে জিজ্ঞেস করার পরে ও কিছুক্ষণ পরে আবার উঠে দেখলাম ওর সত্যি জ্বর হয়েছে। এবার সত্যি জ্বর হয়েছে, আমরা তো ভয় পেয়ে গেছি, জ্বর হয়েছে একটু সামান্য কিছু এরকম ভাবলাম। তারপর দেখলাম যে আবার বমিও করছে মানে ওই দিনকে। তো একটা দিন যা হোক আমরা ম্যানেজ করলাম, জ্বর সর্দি ওর হয়েছে। এবার তারপর হঠাৎ করে আমি মানে কি বলবো, ডাক্তারখানা ওকে নিয়ে যাইনি, তো ও যায়নি, গুরুত্ব দেয়নি। তারপরের দিনকে আবার বলছে কি পেটের যন্ত্রণা হচ্ছে, মানে জ্বর বমি তারপর পেটের যন্ত্রণা, মানে এত যন্ত্রণা হচ্ছে কি ও আর থাকতে পারছে না। তখন কি করব, ও বললো যে আমাকে ডাক্তারখানা নিয়ে চলো। মা বললো ঠিক আছে চল, ডাক্তারখানা নিয়ে যাচ্ছি বলে ভাইকে নিয়ে আমাদের এই বাড়ির কাছাকাছি একটা ডাক্তার আছে, তো ওই ডাক্তারখানায় নিয়ে গেলাম। এবার ওই ডাক্তারখানায় নিয়ে যাওয়া মাত্রই ডাক্তার দেখে বললো যে ওর পেটে যে সমস্ত লক্ষণগুলো দেখছি দেখে মনে হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়েছে, তো তোমরা ওকে পেটের একটা ছবি করো বলে পেটের ছবি করতে দিল। তো আমরা মোটামুটি 2 দিন পর আমরা ভাবলাম কি একদিনে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে, এরকম একটা ভেবে ইগনোর করলাম বিষয়টাকে, মানে ডাক্তারের কথা মতো আমরা রিপোর্ট করাতে যাইনি। তো আমি ভাবলাম ওষুধ খেলে হয়তো ভালো হয়ে যাবে, মাও ভাবলো, আর এদিকে আমাদের ঘরের কাজ চলছে। এখন যদি এই সমস্ত ফালতু টাকা খরচ করতে যাই, মানে ফালতু না, কারো চিকিৎসা করা কখনোই ফালতু না, কিন্তু তাও মনে হলো যে এইগুলো টাকাগুলো খরচ করবো, একদিন দেখি। তো 2 দিন দেখলাম যে ওর সত্যি শরীরটা খারাপ করছে কি না। তো তারপর দেখলাম হ্যাঁ ওর সত্যি শরীরটা খুব খারাপ হয়ে গেল 2 দিন পরে। তখন আমি বাধ্য হয়ে ওকে নিয়ে গেলাম আমাদের বাড়ির কাছেই ডানকুনিতে একটা ডায়াগনস্টিক সেন্টার, যেখানে ওর পেটের ছবি করা হয়। তো ছবি করলাম সকালে, বিকেলবেলা রিপোর্ট আনতে যাই আমরা। রিপোর্টে বললো যে ওর পেটে অ্যাপেন্ডিক্সই হয়েছে। এবার অ্যাপেন্ডিক্স হয়েছে, তারপর আমি রিপোর্ট ডক্টরকে দেখালাম, ডক্টরও তাই বললো হ্যাঁ অ্যাপেন্ডিক্স হয়েছে, তোমরা 1 মাসের মধ্যে ওকে 1 মাসের মধ্যে ওকে অপারেশানটা করিয়ে নিও, এরকম একটা বললো। তো বলার পর আমরা ঘরে চলে এলাম। ওর কিছু অ্যাপেন্ডিক্সের ওষুধ দিল, বললো এগুলো খেলে ভালো থাকবে, যন্ত্রণাটা কম হবে। সেই ওষুধগুলো খাওয়া মাত্র ও কিছুটা ভালো ছিল। তারপর মানে যতক্ষণ খাচ্ছে ততক্ষণ তারপর প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এত ব্যথা হচ্ছে কি বলার মতো না। তো সেই জন্য ও আবার কি করবে এই ব্যথার জন্য। এবার আমরা কি করব ভাবলাম কি ওকে ডাক্তারখানায় নিয়ে যাই আরেকবার। ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরেই ও ডাক্তার দেখে বললো ওকে ভর্তি করে দাও হসপিটালে। তো আমরা একটা প্রাইভেট হসপিটালে ওনার রেকমেন্ড করা গিয়েছিলাম। সেখানে বললো যে এখন ওকে 1 মাস ভর্তি রাখতে হবে, 1 মাস পর ওর চিকিৎসা মানে ওর অপারেশানটা হবে। তো 1 মাস ভর্তি থাকলে পরে তো অনেক টাকা খরচ। তো আমি ওখান থেকে বললাম ভাইকে যে তুই আর এখানে ভর্তি রাখবো না, আর আমরা বাড়ি নিয়ে চলে যাব। তো আমরা ওখানে আর ডাক্তারের মানে যে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, প্রাইভেট নার্সিংহোমে, ওকে ওখান থেকে আমরা বাড়ি নিয়ে চলে আসি। নিয়ে এসে আমি ঠিক করলাম যে মা আমাদের তো এখন ঘরের কাজ চলছে, এত টাকা নার্সিংহোমে খরচা করলে হবে না, আমরা ওকে বেশ সরকারি জায়গায় করাবো। সরকারি জায়গায় বলতে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে পিজি হসপিটাল যেতে। তো আমি ঠিক করলাম যে ওকে পিজি হসপিটালে সকালবেলা হলেই নিয়ে চলে যাব, লাইন দিয়ে ওকে দেখাবো, কী হয়েছে সঠিকটা জানাও যাবে। তো সেই মতো সকালবেলা ওকে মানে ফিরিয়ে নিয়ে চলে এলাম। তারপর সকালবেলা স্নান করিনি, তাই সকালবেলা ভাইকে নিয়ে চলে গেলাম পিজিতে। গিয়ে লাইন দিয়ে ওকে ডাক্তার দেখালাম। তো ডাক্তার দেখানোর পরে ডক্টর দেখে বললো যে ওকে ভর্তি করতে হবে। তো আমি বললাম যে এখানে ভর্তি হবে? ডাক্তার বললো ঠিক আছে এখানে ভর্তি করে দাও তোমরা। তো কি হয়েছে না হয়েছে রিপোর্ট করার মানে ওখানে গেলাম। তারপর ভাবলাম যে সত্যি অ্যাপেন্ডিক্স হয়েছে, ওরা দেখে হয়তো খুব খারাপ কন্ডিশন দেখে ভর্তি নিয়েছে। মোটামুটি আমরা ওখানে 25 দিন মতো ভর্তি ছিলাম। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষাতে কোথাও অ্যাপেন্ডিক্সের কোনো প্রমাণ আসছিল না পেটের মধ্যে। খালি আসছিল কি ওর পেটে একটা ইনফেকশন হয়েছে, অ্যাপেন্ডিক্স লামা এরকম বলছে, লাম। তো ওটা 25 দিন ট্রিটমেন্ট করার পর মোটামুটি কোনো রিপোর্ট আসছে না, বারবার ধরা পড়ছে না, ইউএসজি বারবার হয়ে যাচ্ছে। আমি বারবার ওকে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি ওর সঙ্গে ছিলাম হসপিটালে। তো
লাস্টে পিজি হসপিটালের ভেতরে একটা মাজার আছে, তো যারা যারা গেছে তারা জানবে। সেই মাজারে আমি মাকে বললাম, মা যাও না একবার দেখো, ভাইয়ের এরকম হচ্ছে, রিপোর্ট আসছে না। আর আমরা যেই সার্জারি বিভাগে ছিলাম ওখানে অনেক পেশেন্টরা ছিল, তো পেশেন্টগুলো আমাকে বারবার বলছে যে তোমার ভাইকে তুমি বারবার স্ট্রেচারে করে তারপরে হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে যাচ্ছ, দুর্বল ছিল, হাঁটতে পারছিল না, এতটাই দুর্বল হয়ে গেছে। তো রিপোর্ট কি তোমাদের বারবার একই আসছে, রিপোর্টে কিছু ধরা পড়ছে না? আমি বললাম না। বললো এতদিন হয়ে গেল তাও না। তো এরকম বলছিলাম, তো একটা কাকু আমাকে বললো যে মাজার আছে, মাজারে যাও, গিয়ে একটু দেখো। তো সেই জন্য মা আর আমি মাজারে গেছিলাম। মাজারে গিয়ে উনি 1000 টাকা নিয়েছিলেন আমাদের থেকে, নিয়ে কিছু মানে যা যা করে জল তেল এই সমস্ত দিয়েছিলেন। দেওয়া মাত্র মোটামুটি একটু কন্ডিশানটা ভালো হয়। তারপর ওরকম বললো বলে আমাদের বাড়ির এখানেও একজন ছিলেন, তো সেখানেও আমরা আসি, এসে ওনার কাছ থেকেও কিছু করিনি। করানোর পরে ভাইয়ের রিপোর্ট এলো নর্মাল, স্বাভাবিক। তো পিজি হসপিটাল উনি ভাইকে মানে ডিসচার্জ করে দেন। তারপর আমরা বাড়ি চলে আসি। তারপর আমাদের ঘরের কাজ শুরু হয়। কাজ শুরু হয়ে গিয়ে ঢালাই হয়ে যায়। ঢালাই হওয়ার আগে একবার আমার একবার হঠাৎ করে আমার এরকম একদিন শরীর খারাপ হয়ে গেছিলো। আর শরীর খারাপটা এমনই হয়েছিল, মানে ডক্টর দেখে বললো কি আমার কিডনিতে পাথর হয়ে গেছে হঠাৎ করে, মানে একদিনই পেটের যন্ত্রণা। তো এই সিঁড়িতেই বসেছিলাম, এইভাবেই সিঁড়িতে এখন যেভাবে বসে আছি এইভাবেই বসেছিলাম। আর বিকেলবেলা হঠাৎ করে দেখলাম পেটে ব্যথা হচ্ছে। তারপর মাকে বললাম, সন্ধ্যেবেলা খুব বাড়াবাড়ি, রাতের বেলা এত বাড়াবাড়ি কি বলছে হসপিটালে ভর্তি করতে হবে। তখন এইখানেই হচ্ছে ঘটনাটা ঘটে, সেটা তোমাদেরকে বলছি। তখন আমাদের পাশের বাড়ি, তোমাদেরকে সেই বাড়িটা দেখাবো। এই পাশের বাড়ির একটা মানে লোক আছে, লোকটাকে আমরা টাকা বলি ছোটো থেকে। ও কর্মসূত্রে আগে বাইরে থাকতো বলতে ওই মুম্বাই দিল্লি এরকম কিছু একটা হবে, জুয়েলারির কাজ করে। আমরা জানতাম, পাড়ার লোকও সেটাই জানে। তো জুয়েলারির কাজ সেরকম চলছিল না, তো সেইভাবে ও বাড়ি ফিরে আসে। এখানে এসে কদিন দেখলাম খুব ঘোরাঘুরি করছে, একবারই তাও মাথা এই করে যাচ্ছে। তো কেন করছে অত তো আমরা জানি না। এবার তারপরে হঠাৎ করে আমরা খবর পেলাম, তো ও নাকি মা তারা পেয়েছে, তারা মাকে পেয়েছে। তো তারা মায়ের খুব পুজো অর্চনা করছে, ধুমধাম করে ঢাক ঢোল বাজাচ্ছে। তো আমরা ভাবলাম মা তারা পেয়ে গেছে, বাবা কী ব্যাপার রে। তো চলো তোমাদেরকে আগে মা তারার গল্প শোনানোর আগে ওদের বাড়িটা তোমাদেরকে দেখাই। কোন বাড়িটা? চলো থেকে আমাদের ওই পাশের বাড়িটা দেখাবো, কিন্তু দেখানো যাচ্ছে না কারণ ওরা সবাই আছে। তো আমি এইখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই টিন দিয়ে ঘেরা, তিরপল আর টিন। এর ভেতরেই মা তারা বাস করে। এই যে এই বাড়িটা, এই যে দেখো, তোমাদেরকে আমাদের পাশের বাড়ির ওই ঘরটা দেখালাম যে কিনা মা তারাকে কিছুদিন আগে পেয়েছিল। তো মা তারা পাওয়ার পর থেকেই তো বাইরে থেকে অনেক লোক আসছে ওদের বাড়িতে, জল পড়া তেল পড়া এটা ওটা, দোষ কাটানো, নানা রকম সমস্যা নিয়ে ওনাদের বাড়িতে সব লোক আসা যাওয়া করছে। তারপর কী বলবো, মানে প্রত্যেক বছর মানে ওই একটা দিন হলে কালী পুজোর দিন ওরা ওই দিনটাকে ভালো করে উদযাপন করছে, গোটা পাড়ার লোককে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। এবার তাদের মধ্যে খালি আমরা বাদ থাকতাম, আমাদের বাড়িতে নেমন্তন্ন নেই। এবার যেহেতু ওদের বাড়িতে ওদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির একটু কম কথা হচ্ছে, কারণ হচ্ছে ওদের বাড়ির পাশ দিয়ে যে আমাদের বাউন্ডারিটা, আগে আমাদের জায়গাটা খোলা ছিল, তো ওরা ইউজ করতো। এবার আমরা বাউন্ডারি দেওয়ার পর থেকে ওরা আমাদের সঙ্গে আর বেশি কথাবার্তা বলে না খুব একটা। তাই এই ওরা মা তারার পুজো যে করতো, তাতে গোটা পাড়ার লোকের নেমন্তন্ন করলো, আমাদের করতো না। তো সেই অর্থে আমরা কোনোদিন ওদের বাড়ি আর যেতামও না, আর কথা ওরাও বলতো না, আমরাও বলতাম না, এরকম একটা চলছিল। কিন্তু ভাইয়ের শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, তারপর 25 দিন পর ফিরে আসে। এই ঘটনাগুলোকে আমরা ভেবেছিলাম হয়তো সাধারণভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা, এটা কোনো আলাদা কিছু না। তো তারপর ডক্টররা বললো কি ওকে 6 মাস পরে আবার নিয়ে আসবে, এসে একটা অপারেশন করিয়ে নিও, এরকম বলেছিল ভাইরা হয়। তারপর আমার একদিন হঠাৎ করে শরীর খারাপ বললো ডক্টর বললো পেটে কিডনিতে হয়তো পাথর হয়েছে, এরকম একটা বলেছিল। তো রাত্রিবেলা এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি করতে যেতে হবে। তো তখন মা বললো ভাইয়েরও এরকম হয়েছিল, তো ডক্টররা তো রিপোর্ট পাচ্ছিল না, তারপর মাজারে যেতে ভালো হয়ে গেছিলো। তাহলে তোর কি এরকম কিছু হয়েছে বলে ভাই বললো তাহলে আমাদের পাশের বাড়ির ওই লোকটার কাছে যাবে যে মা তারা পেয়েছে, ও হয়তো ভালো করে দিতে পারে। তখন রাত্রির 1টা বাজে, হসপিটালে না গিয়ে। তো ভাই আর মা কী করলো, ওই লোকটাকে মানে আমাদের পাশের বাড়ির ছেলেটাকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর ও ঘটির মধ্যে আগুন জেলে পেটের নাভিতে ধরে কি টেনে তুলে ধরে কী করে দিল, ফু দিয়ে দিল মন্ত্র করে, আর তাতে আমি সুস্থ হয়ে গেলাম। তো আমারও খুব ভালো লাগলো যে আমি সুস্থ হয়ে গেছি, মানে হঠাৎ করে এরকম হলো, আবার ভালো হয়ে গেলাম। তো কিন্তু উনি যে ওখানে গিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করছিলেন, ওগুলো কিন্তু কোনো মা তারার মন্ত্র ছিল না, ওগুলো ছিল আমি ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু কাউকে ছোটো করছি না। ওগুলো ইসলাম ধর্মের কিছু মন্ত্র ছিল, যেমন হচ্ছে কি বিসমিল্লাহ রহিমান রহিম, এইসব কী সব বলছিল। তো আমি বললাম বাবা মা তারা পেয়েছিল, হঠাৎ করে বিসমিল্লাহ হয়ে গেল, এই আবার কি। তো যাই হোক, মাকে বললো তুমি একবার সকালবেলা দেখা করো। মা দেখা করতে গেছে, দেখা করার পর আমাকে একটা মাদুলি দিয়েছে, যেটা আমি এখনও পরে আছি, আমার হাতে আছে, এই হাতে আছে, দেখাই তোমাদেরকে, এই দেখো। তো
তো তারপর মা দেখলো যে না সত্যি ছেলেটা অনেক ভালো কাজ করেছে, তো এদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বা খারাপ ব্যবহার আগেও করিনি, এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কথা বলতে হবে, ওরা না কথা বললেও আমাদেরকে কথা বলতে হবে, কারণ এরকম এরকম হচ্ছে, ওরা আমাদের হেল্প করেছে, এইটা ভেবে মা কথা বলছিল। তো তখন ওই লোকটা আমার মাকে বললো যে আমার কাছে তো জিন আছে, তোমরাও চাইলে জিন পুষতে পারো, জিনের বই পাওয়া যায়, বই পড়ে জিন পোষো। আমার মা আমাকে এসে ঘরে এসে বললো যে ওরা জিন পুষেছে। আমি ভাবলাম জিন আবার পোষা যায়, এরকম একটা ভাবলাম। তারপর আমাদের ঘর কমপ্লিট হয়ে যায়, ভাই আমরা সুস্থ হয়ে যাই, ঘরও কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার কিছুদিন পরে আমাদের যখন ঘরের খুঁটিগুলো খুলে নিয়ে চলে গেল, ছাদ উন্মুক্ত হয়ে গেল সবার জন্য, মানে ওই যেমন ঘর দেখালাম ওরকম পজিশানে যে এলো, ভাই এমনি কোথা থেকে একটা মেয়েকে প্রেম করতো, ওকে নিয়ে চলে এলো, বিয়ে হয়ে গেল ভাই। তো বৌমা হয়ে গেছে, আমার হয়নি। এবার যাই হোক, তো ঠিকঠাকই চলছিল। এবার বৌমা আছে, সব ঠিকঠাক আছে। হঠাৎ করে এখন 5 মাস হলো বৌমা আছে, তো বৌমার এখন হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে, একটু একটু গা গোলাচ্ছে, তারপরে মাথার যন্ত্রণা হচ্ছে, তারপরে মাথা ভারী হয়ে আছে, কিছু খেতে পাচ্ছে না, ভয় ভয় লাগছে, খালি রাত্রিরে শুলে পরে কে যেন পাশে এসে বসছে, ডাকছে, তারপরে কার গলা নেই, এরকম কণ্ঠ কাটা ভূত, এইসব চোখে দেখতে পাচ্ছে। তো এইসব দেখছে বলে মা, এবার মাকে ওইসব বলেনি, আমার মাকে আর কি, বৌমা ওইসব কিছু বলেনি, খালি বললো আমার শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে বলে মা কী করলো, আমাদের পাশের বাড়ির ওই লোকটার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওনারা ওই কিছু মন্ত্র মাদুলি টাদুলি করে দেয়, করে দেওয়ার পরেও তারপর চলে আসে, সন্ধ্যাবেলা নিয়ে গেছিলো, চলে এলো। তারপর বললো সকালবেলা এবার দেখা করতে। মা আবার সকালবেলা যখন গেছিলো বৌমাকে নিয়ে, বৌমাকে বলছে কালকে রাত্রে ভয় পেয়েছিলে, মানে ভয় পেয়েছিলে, মানে এমন সিওরিটির সঙ্গে বলছে যে ও সবটা জানে, লোকটা বলছে। এবার বৌমা বললো হ্যাঁ আমি ভয় পেয়েছি, রাতের বেলা কে যেন একটা কণ্ঠকাটা ভূত আমার গায়ের কাছে এসে বসেছিল, আমাদের বাড়িতে চারিদিকে ঘুরছিল, আমাকে নিয়ে যাবে বলছিল, এইসব। আমার মা বললো যে কই আমায় তো বলোনি বৌমা। মা বললো মা বলতে ভুলে গেছি। বললো যাই হোক, তো বললো হ্যাঁ, লোকটা বললো এরকম একটু ভয় লাগবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধে হয়ে যাচ্ছে, গল্পটা অনেক বড় হতে পারে, দুটো পার্টি আমি ছাড়তে পারি, গল্প না এটা সত্যি। তো তারপরে বৌমাকে নিয়ে আসার, ওরা ভয় বললো ভয় পাবে এখন কটা দিন, বলার পর মা বিশ্বাস করে ঘরে নিয়ে চলে এলো। নিয়ে আসার পরেও বৌমার শরীরটা ঠিক আগের মতো নেই, এরকম একটা ভয় পাচ্ছে সবসময়। তো আমাদের বাড়ির পাশেই মসজিদ আছে, মানে একটু দূরে, আমরা মুসলিম এলাকার কাছাকাছি থাকি, হিন্দু আছে মুসলিমও আছে, এবার মসজিদ আছে। তো বৌমা বলেছিল একটা কার পরিয়ে আনতে মাকে দিয়ে, মা একটু জল আর একটা কার নিয়ে গেছিলো মসজিদে বৌমার জন্য পরিয়ে আনতে, বৌমা যায়নি সাথে। এবার ওখানে আর মৌলানা আছে, ইমাম যাকে বলে, তো ওখানে অনেক হিন্দুরা যায় মসজিদের ওখানে, যাদের বাচ্চা কাচ্চা হাওয়া বাতাস লাগে, যারা এই সমস্ততে বিশ্বাসী আর কি, তারা যায়, গিয়ে ওনাদের থেকে এইসব জল পড়া, ফুক দেওয়া, জল আর অনেক কিছু যা যা লাগে সব দেয় এগুলো কাটানোর জন্য। তো সবার শেষে মায়ের কাছে আসে, মাকে বলে কী হয়েছে আপনার? মা বলে যে আমাকে এই কার্ডটা পরে দেবেন আর একটু জল দেবেন। বলছে কার জন্য? বলছে আমার বৌমা। বলছে ঠিক আছে বৌমার জন্য কার্ড পরে দেবো, কিন্তু বৌমাকে আগে নিয়ে আসুন এখানে। তো মা বলছে কেন, কী হয়েছে? বলছে আপনার বৌমাকে জিন ধরে আছে। মা তো অবাক হয়ে গেল, বৌমার কিন্তু অনেকদিন ধরে শরীরটা খারাপ, জিন ধরে আছে? বলছে হ্যাঁ জিন ধরে আছে, আপনি এক্ষুনি নিয়ে আসুন। তো মা তাড়াতাড়ি করে বিশ্বাস করে মসজিদে বৌমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মসজিদের যে ইমাম ছিল সে বৌমাকে বলছে চোখ বন্ধ করো, কোথায় আছে বলো, ওকে ডাকো তাড়াতাড়ি, যাও ডেকে নিয়ে আসো। তারপর বৌমাকে ভয় দেখানোর পর বৌমার চোখ বুঝে দেখতে পায় কি দুজন আছে, একজন মহিলা একজন পুরুষ, ওরা বৌমার চারিদিকে ঘুরছে, আর বৌমা ওদেরকে ডাকা মাত্র ওখানে মসজিদে উপস্থিত হয় কাছাকাছি। আর ওরা কেন এসছে এই সমস্ত জিজ্ঞেস করে, কিন্তু ওরা বেশিক্ষণ থাকেনি, তারপর চলে যায়। চলে যাওয়ার পর ইমাম মাকে আলাদা করে ডেকে বলে যে আপনার বৌমাকে জিনে ধরে আছে, জিন বলে মুসলিমদের জিন, তো ওকে ছাড়াতে হবে, নাহলে আপনার বৌমার বড় ক্ষতি হয়ে যাবে আর বেশি দিন বাঁচবে না, এরকম একটা ভয় দেখায়। তো ভয় দেখানোর পরে আমরাও ভয় পেয়ে যাই। তারপর মসজিদের ইমামের কাছে আমি আবার যাই, তো উনি বলেন ঠিক আছে তোমাদের বাড়িটা দেখতে যাও, বলে আমাদের বাড়িতে আসে। এসে দেখে দিয়ে বলে যে কন্ডিশন খুব খারাপ আছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে শরীর থেকে জিনকে তাড়াতে হবে, ঘর বন্দনা করতে হবে। তো এরকম তারা অনেক কথা বলার পরে উনি বলেন আপনাদের কোনো পরিচিত কেউ থাকলে তাকে দিয়ে করিয়ে নিন, আমাকে দিয়ে করাতে হবে না, 10,000 টাকা লাগবে বলেছি। এবার আমরা বললাম আমাদের কাছে লোক কোথায়, আমরা কার কাছে যাবো? তো ঠিক আছে আপনিই করে দিন। বলার পর রিকোয়েস্ট করার পর বললো আমি করতে পারবো না, আমার গুরু আছে, গুরু করবে। তো উনি একটা গুরু, মানে ওনার যে গুরু আছে উনি গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দেন, যেনার বাড়ি বাউড়িয়া থেকে আমাদের এখানে এসে উনি আমাদের বাড়িতে একটা রাতে এসে উনি ঘর ফর বন্দনা দিয়ে দেয়, আর বৌমার শরীরে যে জিন ছিল ওটাকে তাড়ানোর সব রকম ব্যবস্থা করে। আর তারই মাঝে, এই তাড়ানোর মাঝে একদিন বৌমার খুব পেটে ব্যথা করছিল, কোমর থেকে আবার পেটে, এরকম হচ্ছিল কি যেন কেউ যেন শাল কাটা গেঁথে দিচ্ছে পেটের মধ্যে। তো আমরা সেই গুরুকে একদিন ফোন করেছিলাম রাতের বেলাও, ইমাম বলেছিল যে কিছু হলে রাতের বেলা ফোন করতে পারো। ফোন করে বললাম যে এই ব্যাপার, বললো ঠিক আছে কানে ফোনটা দিন। কানের মধ্যে ফোন দেওয়ার পর ওদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যে সমস্ত মন্ত্র আছে সেই সমস্ত মন্ত্রগুলো তো আমরা হিন্দু ছেলেরা বলতে পারবো না, তো ওই সমস্ত মন্ত্রগুলো উনি উচ্চারণ করলেন। আর করা মাত্রই বৌমাকে বললো চোখ বুঝে দেখো কি হচ্ছে তোমার, কে কী করছে। তখন বৌমা চোখ বুঝে দেখতে পায় কি আমাদের ওই পাশের বাড়ি যে মা তারা পেয়েছে, সে অন্ধকার ঘরের মধ্যে একটা পুতুল নিয়ে তার মধ্যে 3 পেরেক ঢোকাচ্ছে, এইটা দেখতে পায়। আর পেরেক ঢুকিয়ে আবার বলছে ভূত প্রেরণ করছে আমাদের বাড়ি।
যা তুই ওদের বাড়ি চলে যা, ওদের বাড়ি চলে যা, এরকম তারাও দেখতে পাচ্ছে, যেটা আমরা দেখতে পাইনি। চোখ বুঝলাম আমাদের তো এইসব আসে না, খালি কিন্তু বৌমা যখনই চোখ বুঝতে বলছে মন্ত্র দিয়ে, তখনই ওকে দেখছে আর এই ভূতগুলোকে দেখছে, আর ও যে কালা জাদু করছে আমাদের পাশের বাড়ির লোকটা সেইগুলো দেখছে। তো এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে বাকি কথাটা ঘর থেকে বলবো, ঘরে আলো আছে। তো চলো ঘরে চলে এলাম। আর তো চোখ বুঝে ওরকম তারা দেখতে পাচ্ছে যে আমাদের পাশের বাড়ির লোকটা পিন পেরে পুঁতছে পেটের মধ্যে, আবার ভূতগুলোকে পাঠিয়ে দিচ্ছে, বলছে ভূতটা কোথায় আছে, লোকটা জিজ্ঞেস করছে ফোনের মধ্যে থেকে এই গুরুটা। তো বৌমা বলছে আমাদের কলতলায় দাঁড়িয়ে আছে ভূতটা, বলছে সেই কণ্ঠ কাটা ভূতটা কলতলায় দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকতে পারছে না। তো এরকম তারা ভয় দেখাচ্ছে, তো এইসব বলছে। তো আমরা তো এইসব বিশ্বাস করিনি। তারপর ওই গুরু আসে রাতের বেলা আসে আমাদের বাড়িতে, এসে ওদের ধর্মীয় বিভিন্ন রকমের মন্ত্র উচ্চারণ করে চারিদিকে ধোঁয়া দিয়ে সেন্ট টেন দিয়ে বৌমার কানে আঙুল দিয়ে চুল ধরে, হ্যাঁ, তারপরে অনেক কিছু করে বললো যে উপস্থিত হওয়া, কিন্তু কিছুতেই সেই ভূত উপস্থিত হলো না। কারণ হচ্ছে কি, জল পড়ার জল দিয়ে বৌমা সকালে স্নান করেছিল, সেই জন্য ভূত আর ঢুকবে না শরীরে। তো শেষ পর্যন্ত ওনারা আমাদের বাড়িতে অনেক কায়দা কারণ করে দিয়ে ঘর বন্ধনা দিয়ে চলে যায়। আর চলে যাওয়ার পরে বৌমা অনেকটা সুস্থ হয়, আগের থেকে অনেকটা ভালো হয়ে যায়। তারপর মা বললো যে ঠিক আছে, এতদিন শরীর খারাপ ছিল বৌমা, তুমি বাপের বাড়ি যাও। তো বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এখন কথা হলো, আমাদের পাশের বাড়ির লোকটা কীরকম বদমাইশ ভাবুন। প্রথমে মা তারার নাম করে ব্যবসা শুরু করলো, কি মা তারা পেয়েছি। এখন আবার জিন পুষেছে, জিন মুসলিমদের, সেটা আবার ওই ওদের ধর্মের যে কথাগুলো বাণীগুলো আমরা শুনি সেই সব কথা বলে বলি, তাই বলছি, সেই সমস্ত করে লোকের ক্ষতি করছে। আর আমাদের গোটা ঘরে একটা কীরকম যেন আতঙ্ক হয়েছিল, গা ছমছম করতো, গা ছমছমে পরিবেশ, যে যাচ্ছে মানে একা যেই হয়ে যাচ্ছে, কেউ যদি একা হচ্ছে তো তাই শরীর খারাপ হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ। এবার আমি এত কথা তোমাদেরকে বললাম মাস্ক পরে, তো তোমরা হয়তো কেন বলতে চাইবে যে কেন মাস্ক পরে আছি। আমার একটা বিশেষ কারণ আছে, যার কারণে আমি মাস্কটা পরে থাকি। ঘরে পড়ি না সাধারণত, ভিডিওটা পড়ছি, আর বাইরে বেরালে অবশ্যই পরে থাকি। তো এইটা নিয়ে কেউ খারাপ কিছু বলো না। আর এটা পুরো সম্পূর্ণ সত্য ঘটনা, এটা কোনো মিথ্যে ঘটনা না। আর ওই ভূত প্রেতের বিষয়টা এরকম হয়েছে, তো কতটা পুরোটাই সেরকম ব্যাপার। এবার তোমরা কি বলবে, তোমার কমেন্টে জানাবে এটা কি সত্য না মিথ্যা। কিন্তু আমি যেটা বলেছি সেটা সত্য, কিন্তু ভূত প্রেত হয় কি আদৌ সেটা জানাবে আমাকে। আর আমাদের পাশের বাড়ির লোকটা নিয়ে কী বলতে চাও, আগে মাতারার নামে করতো, এখন ওই বিসমিল্লার নামে করে। হ্যাঁ, আর বোমা ওরকম তারা অনেকবার ওকে দেখেছে যে ও আমাদের নামে এইসব করছে। যখনই চোখ বোঝে, মন্ত্র দিয়ে চোখ বোঝায় ওই গুরু, তখনই বোমা ওই লোক পাশের বাড়ির লোকটাকে দেখে, আর ও দেখে কি এইসব টুকটাক করছে, আর আমাদের বাড়িতে ভূত পাঠিয়ে দিচ্ছে। আমরা 2-3 জায়গায় এরকম জেনেছি কি ওই লোকটা আমাদের বাড়িতে ভূত প্রেরণ করে। এই সব ঝামেলা নিয়ে আমাদের জীবনটা কতদিন ধরে কাটছে। ঘরেতে 1 পয়সা জমছে না, খালি এই ওঝা এই ওই করে সব পয়সা চলে যাচ্ছে। আর এগুলো করতাম না, ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের কাছে রিপোর্ট ভালো আসছে, কিন্তু রোগ ধরা পড়ছে না। তাই এই সমস্ততে আমরা বাধ্য হয়ে বিশ্বাস করেছি, কিছু করার নেই, কী করবো। কোথাও তো আমাদের একটা মানে কী বলবো, যেখানে গেলে আমরা ঠিক হয়ে যাবো বা আমরা সুস্থ হব বা আমাদের এইটা প্রবলেম সলভ হবে, সেই জায়গায় তো আমাদের যেতে হবে। তাই বাধ্য হয়ে এই সমস্ত বিশ্বাস করলাম, আর এই সমস্ত জানতে পারলাম যে আমাদের পাশের বাড়ির লোকটা এরকম করে আমাদের নামে, পুতুলের মধ্যে পেরেক দিয়ে কালা জাদু করে। আপনারাই বলুন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, রাখলাম। তো কী বলবো, আর কিছু বলার নেই।